প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা অনুষঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকে আমরা শুনবো অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশা এই শিরোনামে আজকে আলোচনা করব এবং আলোচনা করবার জন্য আমাদের দুইজন সম্মানিত অতিথি অনলাইনে যুক্ত রয়েছেন আমাদের সাথে। আলোচনার শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জানিপপ চেয়ারম্যান, এবং আরো রয়েছেন মেজর জিল্লুর রহমান, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। জনাব প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মেজর জিল্লুর রহমান, আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের আয়োজনে। দর্শক আমরা কথা বলবো, আপনারা জানেন যে 5ই আগস্ট একটা অভাবনীয় ঘটনা ঘটেছে, অভূতপূর্ব ঘটনা, যে ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটিয়েছে এবং শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন। এবং আমরা দেখছি যে বর্তমান সময়ে একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং এই সরকারের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেই সাথে নানা রকম আকাঙ্ক্ষা সংস্কারের কথা উচ্চারিত হচ্ছে। গত 15 বছর বা তারও আগে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা মানুষের জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার মানুষ চাইছে যে তাদের আকাঙ্ক্ষার পরিপূরক একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি দেশ তারা পাবেন। নানা ক্ষেত্রে সংস্কারের প্রশ্ন আসছে এবং সংস্কার শেষে নির্বাচন করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু সরকার কতদিন ক্ষমতা থাকবে সে নিয়েও নানা রকম প্রশ্ন আছে। বর্তমান সরকার রাজনৈতিক নয়, একটা অরাজনৈতিক নির্দলীয় সরকার, ফলে এই সরকারের পক্ষে দেশে রাজনৈতিক যে সংকট, এই সংকটগুলো সমাধান করা সম্ভব কিনা এটি নিয়েও নানা রকম প্রশ্ন আছে। সামনের সরকারের কি চ্যালেঞ্জ আছে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। মূলত জনপ্রত্যাশার দিকটি আলোচনা করতে চাই। ডক্টর মেজর জেনারেল জিল্লুর রহমান, আপনাকে স্বাগত এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আসবো। আপনি যে আন্দোলনটাকে কিভাবে মূল্যায়ন করছেন? মূলত এই আন্দোলনে এক দফার দাবি ছিল, যেটি হচ্ছে ছাত্রদের তাদের কোটা প্রথা বাতিল করার দাবি ছিল, কিন্তু সেই দাবিটা আমরা দেখলাম যে সরকার পতনের দাবিতে রূপান্তর হলো এবং অল্প সময়ের মধ্যে সেটি সফল হয়ে গেল। আমরা দীর্ঘ সময় দেখেছি 15 বছর শাসন আমলে রাজনৈতিক দলগুলো সেভাবে আসলে এই সরকারের বিরুদ্ধে কোনো প্রতিরোধ বা আন্দোলন করতে পারেনি বা সফল করতে পারেনি। কি এমন কি ঘটলো যে এই সরকার 15 বছরের সরকার, যার শিকড় গ্রথিত ছিল বলা হচ্ছে যে খুবই, যার কোনো চ্যালেঞ্জ ছিল না তার, যার সামনে এবং শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না, সেই সরকার উল্টিয়ে গেল। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং আসলে এই আন্দোলনের মধ্য দিয়ে কি ধরনের আকাঙ্ক্ষাটা জাগরুক হয়েছে মানুষের মাঝে, আপনি কি দেখেছেন জনাব জিল্লুর রহমান? ধন্যবাদ। আপনি তো আলোচনাটা অনেক বড় ক্যানভাসে নিয়ে এসছেন, আর জন্য তো আমার সাথে মেজর কলিমুল্লাহ আছে, সে আরো বিশদ এই লাইনে আরো ব্যাপক আলোচনা করতে পারবে, তার গবেষণা এইদিকে বেশি। আমি আসি মূল কথায়। আপনি যেটা বলছেন যে সরকারের সামনে শক্তিশালী কোনো প্রতিপক্ষ বিরোধী দল ছিল না, এ কথাটা আমি ঠিক ওইভাবে দেখি না। আপনি যে দৃষ্টিতে দেখেছেন, আমি সবসময় দেখেছি একটা শক্তিশালী বিরোধী দল ছিল, গণতান্ত্রিক এবং নিয়ম, ইউনিভার্সাল যে নর্মস, তার বাইরে যে বিরোধী দলকে দমন করা হয়েছে, তাদের উপরে যে সমস্ত দমন, মামলা, এমনকি গুলিবর্ষণ করা, মিথ্যা গায়াবী মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা, এইগুলা করেই তাদেরকে মূলত দুর্বল করে রাখা হয়েছে। সেই দৃষ্টি থেকে আপনার কথা বলা যায় যে দুর্বল ছিল। কিন্তু সবসময় তারা এতটি বছর এই, আমি বলবো যে দানবীয় শক্তির একটা সরকারের সাথে, এটা সরকার শুধু না, সরকারের সাথে কি দেখেন, সরকার কাকে বলে দেখেন, এমপিও সরকার না, অনেকে আমাদের মানুষ ভুল করে, শুধু ক্যাবিনেটের যে সদস্যগুলা তারাই শুধু সরকার, আর বাকি যারা তারা কেউ সরকার না। এমনকি এমপিরা এই জন্য দেখবেন যে সরকারি এবং বেসরকারি দিবস সংসদেও বলা হয়ে থাকে, অর্থাৎ যারা ক্যাবিনেটে নাই তারা বাইরে যারা থাকে তারা বেসরকারি দিবসে সংসদে সেদিন তারা তাদের পয়েন্ট উপস্থাপন করে কথা বলে। এগুলো আমার দেখার অনেক সুযোগ হয়েছে। আমি 3-4টা সরকার প্রধানের সাথে খুব ক্লোজলি চাকরি করেছি, সংসদে যে বসেছি দেখেছি তাদের কার্যপ্রণালী। সেই দৃষ্টি থেকে আমি বলবো যে আপনি বলছেন এমন কি হলো হঠাৎ করে সরকার পড়ে যাবে, এটা খুব স্বাভাবিক নিয়ম যে একটা তাসের ঘরের উপরে সরকার ছিল। এটা যে যাই বলুক, কতগুলা চাটুকর সুযোগ সুবিধা ভোগী তারা এই আমাদের সরকার প্রধান শেখ হাসিনাকে এমনভাবে তার সামনে একটা ক্যামোফ্লেজ করে রেখেছিল, উনি যা বলতেন তাইতেই হা হা করতেন,
এমনকি আমি স্মরণ করাই দিতে চাই, আর ডক্টর কলিমুল্লাহর মনে থাকার কথা, একবার প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং কূটনীতিবিদ ভারতের কুলদীপ নায়ার এসছিল এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সংসদে মাহফুজা নামের বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে সেখানে গালমন্দ করে কথা বলেছিলেন, এবং কুলদীপ নায়ার সাক্ষাৎ করে ওনাকে বলেছিলেন যে আপনি সংসদে এমন একজনের সম্পর্কে কথা বলতেন যিনি রাজনীতি করেন না, নিজেকে ডিফেন্ড করতে পারেন না। তা আপনার অবস্থা যা দেখছি, আমি যে প্রশ্ন করতেছি আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কিছু আমলা আছে তাদের মুখ থেকে কথা ভাড়া করে আপনি কথা বলছেন, এবং তারা ঠিকই দেখি যে যা জানতে চাচ্ছে তাই বলছে। ঠিক ইন্দিরা গান্ধীর এমন একটা অবস্থা হয়েছিল ভারতে, ভারতের কালো অধ্যায় নেমে এসেছিল, ইমার্জেন্সি। ইন্দিরা গান্ধী এখানে ক্ষমাও চেয়েছিল যে মাফি মাঙ্গে ভুল হোগা, এটা ইন্দিরা গান্ধী শেষ মিটিং এ ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছিল এই কারণে। তো আমি বলবো যে এই সরকার শুধু সরকার না, প্রশাসন, রাষ্ট্রীয় যত যন্ত্র, আপনার নির্বাচন প্রতিষ্ঠান বলেন, তারপরে বিচার ব্যবস্থা বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সব কিছু একাকার। এমনকি বিচার শেখ হাসিনা কি চায় সেইটা দেখেই বিচার করা হয়। এই কথা শুধু আমি না, প্রখ্যাত আইন বিশেষজ্ঞ এবং আমাদের ডক্টর রফিকুল ইসলাম বলেছিলেন যে এটা তো আপনার মনে থাকার কথা যে বিচার তো হয় না, মুখ দেখে বিচার হয় এখন। উনি বলো 52 বছর আমার এই প্র্যাকটিসে এটা আমি দেখি নাই। এখন আমি আসি, এই দীর্ঘদিনে মানুষের অনেকগুলা ইস্যু আছে। নাম্বার ওয়ান, যে এই ইয়াং জেনারেশনের ভিতরে সবচেয়ে বড় যে ব্যথাটা সেটা ছিল চাকরি। আরেকটা ছিল যে তারা গত 4টা টার্ম তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, ভোট দিতে পারেন তারা। এমনকি তারা এই চাকরির ক্ষেত্রে যখন কোটার ব্যবস্থা করেছে, আমি প্রথম থেকে যে কোটা ব্যবস্থা কখনো কোনো মেধাবীকে বঞ্চিত করার হাতিয়ার হতে পারে না, আমার লেখা আছে, কলম লেখা আছে, পত্রিকায় দেখবেন। আর এটা অনাদিকাল ধরে চলতে পারে না। আমরাও কোন পরিবারের, আমরাও তো যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা দেখেছি মানুষ এ বাড়ি ও বাড়ি কিভাবে পালিয়ে বেড়াইছে, আমি বাগানে কিভাবে পালিয়ে বেড়াইছি আমার মার হাত ধরে, আমি এগুলা মনে করতে পারি ভালো করে, মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু একটা দেশের মেধাহীন প্রশাসন দিয়ে এবং দলীয় দৃষ্টিকোণ থেকে যদি মুক্তিযোদ্ধার নামে লোক ভর্তি করা হয়, সেইটা এই দেশের মানুষ মেনে নেবে না। এই ক্ষোভটা এই জাতির প্রত্যেকের মনে ছিল, এবং যারা নিরপেক্ষ চিন্তা ভাবনা করে প্রত্যেকেই বলেছিল যে এই কোটা সন্তান পর্যন্ত আছে, এনাফ, এর পরে আর দেওয়া যায় না। সেইটা নিয়েই আন্দোলনটা। আমি একটু বলি এরকম কিভাবে হলো। আপনার কাছে আসবো, একটু আমরা কলিমুল্লাহ স্যারের কাছে আসতে চাই, আপনার কাছে আসবো, আপনারা দুজনেই আজকে কথা বলবেন। জিলু ভাই আসবো আপনার কাছে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাকে স্বাগত আয়োজনে। আমরা এই আয়োজনে এই 5 তারিখে সরকার পতন ঘটলো, তার 2 দিন আগে আপনি সংযুক্ত হয়েছিলেন, বলেছিলেন যে পরিস্থিতি ভালো নয়। আমরা দেখলাম যে অভাবনীয় ঘটনা ঘটলো, অভূতপূর্ব ঘটনা, যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা কখনোই দেখিনি সেরকম একটি ঘটনা। তো এখন তো নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করছে, আমরা দেখছি পদক্ষেপ গ্রহণ করছেন তারা। আপনার দৃষ্টিতে এই সরকার এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোকে কিভাবে মূল্যায়ন করছেন, এবং প্রকৃত অর্থে সরকারের গুরুত্বের দিক থেকে কোন কাজগুলো আসলে আগে করা দরকার বলে আপনি মনে করেন, যে জন আকাঙ্ক্ষার পরিপূরক কোন কাজগুলো আপনি দেখতে চান বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ। দেখুন, আমি প্রায় 3.5 বছর ধরে যথেষ্ট ফ্রিকুয়েন্টলি আমি বলবো যে লন্ডন, আমেরিকা এবং আপনার কানাডা ভিত্তিক যেই অনলাইন শোগুলো আছে সেখানে সরব এবং উচ্চকিত ছিলাম আপনার যেই অনিয়ম অব্যবস্থাপনা চলছিল তা রেকটিফাই করবার জন্য। আর আমি যেটি করেছিলাম, মূল ফোকাসটা ছিল আমার পরাশক্তি কি করতে পারে কি পারে না সেটি, আর এর পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গন। আপনার নিশ্চয়ই মনে আছে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি,
এবং এই দায়িত্ব পালন পর্ব শেষ হওয়ার 6 মাস আগে আমি বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া যতগুলো আউটলেট আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম রিপোর্টার্স ইউনিটিতে, তারা এসেছিলেন এবং লাইভে আমি তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বর্তমানে কারান্তরালে আছেন দীপুমণি, তার যে কাণ্ড কারখানা সেটা তুলে ধরেছিলাম। পরিষ্কার ভাষায় বলেছিলাম যে যাবতীয় ব্যর্থ অনিয়ম যা কিছু ঘটছে এই সবগুলোই মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় সংগঠিত হচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রেস কনফারেন্স নজিরবিহীন এই কারণে একজন সিটিং এডুকেশন মিনিস্টার, যিনি পার্টির জয়েন্ট সেক্রেটারি জেনারেল রুলিং পার্টি, তার বিরুদ্ধে একজন সিটিং ভাইস চ্যান্সেলর, তার রেজিস্ট্রার সহ কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সহ আমরা এই অভিযোগগুলো উত্থাপন করেছিলাম। এবং তারপরে দীপুমণি প্রাণান্ত চেষ্টা করেছেন কিভাবে নাকাল করা যায়, আমাদের কিভাবে পদচ্যুত করা যায়। এবং তিনি আপনার তৎকালে যারা ম্যানিং করছিলেন এই ইউজিসি লেলিয়ে দিয়েছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু হ্যান্ডপিক শিক্ষককে তারা লেলিয়ে দিয়েছিলেন, যারা আজকে আমার প্রিয় ছাত্র আবু সাইদের হত্যা মামলার আসামি। এবং এই যে ন্যাক্কারজনক কাজ তিনি করেছেন তার প্রতিফল তিনি পাচ্ছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা উদ্ঘাটন করেছি। তিনি প্রায় 8,000 কোটি টাকা লোপাট করেছেন। 7,000 কোটি টাকার সরকারি সম্পদ, অর্থাৎ 78 কিলোমিটার তটরেখা জুড়ে মেঘনা নদী থেকে আপনার বালি উত্তোলন করে বিক্রি করে দিয়েছেন। এবং তার হ্যান্ডম্যান প্রয়াত চেয়ারম্যান সেলিম এর সহায়তায় তিনি এই বালি বিপণন করেছেন। এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের আপনার ফাঁকে তিনি প্রায় 300 কোটি টাকা বেশি আপনার আত্মসাতের ব্যবস্থা করেছিলেন। এবং এর পাশাপাশি তার সহোদর, যাকে সবাই ডাক্তার টিপুমণি বলে ডাকে চাঁদপুর এলাকায়, তিনি সরকারি জমি দখল করে নিজের নামে টিপুনগর বানিয়েছিলেন। এবং সেই সঙ্গে তিনি যখন শিক্ষামন্ত্রী সেই সময় দুদক আপনার আদেশ করেছিল আপনার মানে শিক্ষা মন্ত্রণালয়কে তার ভাইয়ের এই যে 400 কোটি টাকার স্ক্যাম সেগুলো উদ্ঘাটন করবার জন্য, এবং আদালত এ ব্যাপারে আদেশ প্রদান করেছিল দুদককে। তো ফলে শিক্ষা সচিবের কোনো উপায় ছিল না তদন্ত কমিটি গঠন না করে, এবং তার পরের দিনই দীপুমণি রাগে দুঃখে ক্ষোভে শিক্ষা সচিবকে বিদায় করে দিয়েছিলেন মন্ত্রণালয় থেকে। এই ধরনের একজন ব্যক্তিকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে খারাপ নজির তৈরি করলেন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ফলাফল কিন্তু সমগ্র জাতি পাচ্ছে। সমগ্র শিক্ষা ব্যবস্থা তিনি ধ্বংস করে দিয়ে গেছেন এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছেন সাবেক মাননীয় শিক্ষামন্ত্রী নওফেল মহোদয়। সুতরাং আমাদের সময় এসছে, আমার প্রত্যাশা যে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেইটাকে আগে ঠিক করতে হবে, তারপর অন্য কাজে মনোযোগ দেওয়া যাবে। ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন এই সরকার পতনের পর কিন্তু আপনি কথাগুলো বললেন এভাবে আজকে, কিন্তু আগে তো আমরা এগুলো শুনিনি। মানে এটার জন্য এখন একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাবে। আমি কতগুলো শো করেছি আপনার ধারণা নেই, এবং আমি 20টা বেশি টেলিভিশন ডেকে রিপোর্টার্স ইউনিটিতে এই কথাগুলোই বলেছিলাম ওয়েন আই ওয়াজ ভাইস চ্যান্সেলর। এই নজির পৃথিবীর ইতিহাসে আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে তো নাই। জি, তখন হয়তো গণমাধ্যমে সেটি সেভাবে প্রকাশিত হয়নি। আপনাকে ধন্যবাদ। আরো আমরা না সবগুলো টেলিভিশনেই তার সম্প্রচার করেছিল উইথ ডিউ রেসপেক্ট, এবং সাংবাদিকরা দীপুমণিকে জিজ্ঞেস করেছিল শি সাইড অ্যাওয়ে। জি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি তার বিরুদ্ধে। জি জিল্লুর ভাই আপনার কাছে আসতে চাই যে এখন আসলে আমরা দেখছি যে অতীতে যে দুর্নীতির বিরুদ্ধে নানা রকম
পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, বিচারের দাবিতে আছে যে যারা দুর্নীতিবাজ আছে সে তাদেরকে বিচার করা, সেটা রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, যারা জিম্মি করে রেখেছিল মানুষকে, সিন্ডিকেট করেছিল তাদের। আমরা এই যে বিচার, প্রকৃত অর্থে আমাদের এই বিচারের কতটা সফল হবে বলে মনে করেন দাবি? আমার মনে আছে 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা বা সেই সময় ছাত্র সমাজও কিন্তু সেই সময়ের বিচারের দাবি তুলেছিল। সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কালো টাকা যারা মালিক ছিলেন, এই সালমান রহমানের নাম কিন্তু সেই সময় এসেছিল। আমরা কিন্তু সেই বিচারগুলো হতে দেখিনি, সেটাও একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। তো এবার আসলে প্রকৃত অর্থেই কি বিচার হবে, নাকি আমরা কিছুদিন সরগরম দেখবো পরিস্থিতি, তারপর একবার থিতিয়ে গেলে আসলে আমরা কোনো কিছু দেখতে পাবো না? আপনি কি মনে করেন? দেখুন আজম সাহেব, আপনি যে টিউনিং এ কথা বলছেন, এটা এরশাদ বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, ওই আওয়ামী লীগ বিএনপি মিলে রাজনৈতিক দল কয়েকজনে এক জায়গায় সলা পরামর্শ করে যে তুমি এই পদ নাও, আমি এই পদ নিয়ে, এরকম করে ক্ষমতা ভাগ বাটোয়ারি করে শাহাবুদ্দিন সাহেবের জোর করে এনে আইন বহির্ভূতে করে তারে বসানো, তারপরে তারা পোস্ট ওটা রুল করে দিয়েছে, আইন করে দিয়েছে জাতীয় সংসদে। আমি আজকে যেটা পার্থক্যটা সমগ্র জাতির জানার দরকার, এবারের আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলনের ফসল নয়, একথা আমাদের মনে রাখতে হবে। এই আন্দোলন হচ্ছে ছাত্র এবং জনতার আন্দোলন। এখানে যদি এখন যেটা আমি দেখছি দেশের যে বর্তমান অবস্থা, তাতে বিএনপি সামনে একটা স্বর্ণালী ফসল ঘরে তোলার মতো পরিস্থিতি আছে। যদি আজকে আমি দেখলাম তারেক রহমান একটা বক্তৃতা, তিনি বলেছেন যে যথাযথ সময়ে নির্বাচন দিতে হবে, এইভাবে উনি একটু ইঙ্গিত করেছেন। আমি সেই কথা সূত্র ধরে বলবো, সেই যথাযথ সময় কি সেটাই এদেশের জনগণ বোঝে, ছাত্র সমাজ বোঝে। আমি এটুকু নিশ্চিত, আমার ভিতরে এই বিশ্বাস জন্মিয়ে দিয়েছে এই নতুন প্রজন্ম, যে কোনো দুর্নীতিবাজ এই রাজনীতি ভিতরে এখানে পাশা খেলতে পারবে না। যেমন বিএনপির কিছু আওয়ামী লীগের লোক টেনে বগলের তলে রাখা, আবার তাদের কাছে কিছু টাকা পয়সা খাওয়া, এই ভাগ বটরা করে খাওয়া পূর্বে যা হয়েছিল এবার তেমন হবে বলে মনে হয় না। বরং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে দলই ক্ষমতা আসুক, তারা ওই আগের ধারাবাহিকতায় গেলে এই ছাত্র এই জনতা তাদের ক্ষমা করবে না। এই শেখ হাসিনা যেভাবে ক্ষমতা ছেড়ে যেতে হয়েছে, তাদের অবস্থা কিন্তু তাই হবে। এটা মনে রাখতে হবে, যে দলই ক্ষমতা আসুক। মানুষের সেই যুদ্ধগুলির ভয় মনের থেকে কেটে গেছে, এখন আর সেই ভয় নাই। আন্দোলন নেমেই যাবে তাদের অধিকার আদায়ের জন্য। আপনি দেখেন, আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর মানুষ, আপনি কারাগারে দেখেছেন, আদালতে দেখেছেন যে জোয়ান ছেলে, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, হাতে হ্যান্ডকাপ, পুলিশ টেনে যাচ্ছে, মা পিছের থেকে পিঠ চাপিয়ে বলছে বাবা যা, ডোন্ট ওরি, দেশের জন্য কাজ করে যা, আমরা আসি। এ কত বড় এটা জাতির একটা সিম্বল ওখানে মা দিয়ে দিয়েছে, যে আমি মা হয়ে ছেলেকে ছেড়ে দিয়েছি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আর এত লোক শহীদ হয়েছে, আপনি একথা ভুলে যাবেন না যে জাতি কিন্তু এক। এই আমাদের কলিমুল্লার ছাত্র আবু সাইদ, আমার এখনো চোখে পানি আসে, আমার বুকে রক্ত ঝরণ হয়, যে তার বিশ্বাস ছিল, আমি লিখেছি যে আমার দেশের পুলিশ আমাকে নিরস্ত্র অবস্থায় কখনোই হত্যা করতে পারে না, গুলি চালাতে পারে না। তার বিশ্বাস ভঙ্গ করেছে, তার বুকে বুলেট ঢুকিয়েছে, অর্থাৎ গোটা জাতির বক্ষে একটা নির্মম বুলেট ঢুকেছে। শুধু দেশে না, বিদেশে আপনি দেখেন রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, বিক্ষোভে নেমে গেছে, তাদের চাকরির ভয় ছিল, অনেকে জেলে আছে, কিন্তু তারা রক্তের টানে এই গোটা জাতির সাথে রাস্তায় নেমে গিয়েছিল বিদেশের মতো জায়গায়, যেখানে তারা কষ্ট করে টাকা ইনকাম করে, এবং তারা বলেছে রেমিটেন্সও পাঠাবো না। সুতরাং অতীতে কি হয়েছে, এখান থেকে সামনে যারা ক্ষমতা আসবে তাদের এটা মনে রাখতে হবে। এই বর্তমানে কিছু দেখছি যে এই কিছু বিএনপির ছেলে পেলে যে ভাঙচুর করা, লুট করা, বাড়িতে হামলা চালানো, এটা অত্যন্ত নিন্দিত কাজ। আমি এটার কঠোর প্রতিবাদ করি। রাজনীতি জায়গায় থাকবে, কিন্তু একজনের বাড়িতে যে উঠা, এটা তো অত্যন্ত পানিশেবল অফেন্স, এবং তাদেরকে সেইভাবে ধরে বিচারের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমি একটু কথা না বলে পারছি না।
এই জামাতকে নিয়ে এত গালিগালাজ আমাদের অতীতের প্রধানমন্ত্রী আর এই দল করে গেছে। এই সময় দেখেন জামাত দেখিয়ে দিয়েছে শৃঙ্খলা কাকে বলে। এই সময় দেখেন জামাত বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। এই সময় দেখেন জামাত দেখিয়ে দিয়েছে দলের শৃঙ্খলা কিভাবে মেনে চলতে হয়। তারা মন্দির পর্যন্ত ভাড়া দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়ি যেয়ে বলেছে ডোন্ট ওয়ারি, আমরা তোমাদের পাশে আছি। আর এই যারা আমরা বলি যে আমরা গণতান্ত্রিক, আমরা অসাম্প্রদায়িক, আমরা কিন্তু সেই জায়গায় কথা মুখে যা বলেছি কাজে তা দেখাতে পারি নাই। আর সরকারের করণীয় সম্পর্কে বলছিলেন, আমি বলি প্রথম করণ আইন শৃঙ্খলার রিস্টোর করা, এরপরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, তাতে যতদিনই লাগুক। তা না হলে এই এক সরকারকে তাড়ানো হয়েছে আর এক সরকারকে খেদানো লাগবে। সুতরাং সেই রকমের কোনো পরিস্থিতি রাখা যাবে না। আর একটা বড় কাজ, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করতে হবে, এই ক্ষমতা কমাতে হবে। দলের প্রধান, সংসদের প্রধান, সরকারের প্রধান, দুনিয়াদারি সবকিছুর প্রধান, বিচার বিভাগের প্রধান, প্রশাসনের প্রধান, এই এত কিছুর প্রধানমন্ত্রী রাখা যাবে না, ওই জায়গায় হাত দিতে হবে। সুতরাং এভরিহার আমাদের সংস্কার করতে হবে এমন ভাবে যে এই সংবিধান রেখে আমি যদি ডক্টর কলিমুল্লাহর ওখানে বসাই দিই, সে তো সারা জীবন এই গণতন্ত্রের পক্ষে স্লোগান আর ওয়াজ নসিহত করে বেড়ালো, সেও কিন্তু এই স্বৈরাচার হতে বাধ্য। সুতরাং এখানে আমাদের সংস্কার পূর্ণাঙ্গ দরকার, যত সময় লাগে সরকারে দিতে হবে। আগে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। আর এই প্রতিষ্ঠানে যত চাকরিজীবী আছে, এখানে একজন শিক্ষক, হি ইজ দি মেকার্স অফ দি ফিউচার লিডার্স কলিমুল্লাহ, হি ক্যান সে ভেরি ওয়েল যে এই গত 20-25 বছরে মেধাবীদের কোনো স্থান ছিল না। চাকরির প্রধান যোগ্যতা ছিল আওয়ামী লীগ পরিবারের কিনা, আওয়ামী বন্ধু কিনা, ভারত প্রেমিক কিনা, এই দেখে দেখে চাকরিতে ঢুকানো হয়েছে। এমনকি চাকরিতে মেধাবী যারা ছিল তাদেরকে এক পাশে ঠেসে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয় নাই। এমনকি মিথ্যা অজুহাত দিয়ে তাদের ডিপার্টমেন্টাল মামলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই, আমাদের জায়াল ইকবাল করিম ভূঁইয়া সেনাপ্রধান ছিলেন, উনি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছেন যে আমি সেনাপ্রধান হয়ে দেখেছি পেশাদারি অফিসারকে আমি প্রমোশন দিতে পাই না, কারণ গোয়েন্দা রিপোর্ট তার নামে এমন করে নিয়ে আসছে ওই গোয়েন্দা অফিসার হচ্ছে আওয়ামী ঘরানার, তারা দিয়ে মিথ্যা তথ্য বানোয়াট কথাবার্তা বলে ওখানে আছে। আমাদের যে প্রমোশন বোর্ড হয়, কলিমুল্লাহ জানে সেখানে সিস্টেমটা কি, যে সে যাতে ডিসকাসে না আসতে পারে এই অবস্থা করে দিয়েছে। আরো একটা জ্বলন্ত উদাহরণ, এই যে জেনারেল জিয়া, ও আমার সাথে যশোরে চাকরি করছে, অনেক জুনিয়র ছিল। এই জেনারেল জিয়া এর সম্পর্কে জায়াল ইকবাল করিম ভূঁইয়া বলো যে আমি এই অফিসার সম্পর্কে শুনি র্যাবে থাকতে অনেক হত্যার সাথে জড়িত, তোমার মতামত দাও। কেউ কথা বলে না। একজন অফিসার বলেছিলেন যে হ্যাঁ স্যার, তার সম্পর্কে এরকম শুনি, তাকে প্রমোশন দেওয়া ঠিক হবে না। আর অন্য একজন জেনারেল জিজ্ঞেস করলো তুমি যে মুখ খুললে না, বলে স্যার অসুবিধা আছে কি, শেখ হাসিনার সাথে তার ডাইরেক্ট লাইন, তাই নাকি? ঠিক বললো। 2 দিন পরে দেখে যে জেনারেল আপত্তি করছিল প্রমোশন বোর্ডে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তার চাকরি ন্যস্ত করে এমবেসিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আপনি ভাবুন খুনি কিভাবে একজন সরকার প্রধান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই দেশের মানুষ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে। তারপরে আরেকটা কথা, এই যে আমরা শুনবো, আপনাকে শুনবো, আবার একটু আসি নাজমুল হাসান কলিমুল্লাহর কাছ থেকে। জিলু ভাই শুনবো, আপনি বরাবরই উচ্চকণ্ঠে কথা বলেছেন, বিগত সরকারের সামনে আমলেও আপনি গণমাধ্যমে সমালোচনা মুখর ছিলেন এবং আপনি ন্যায়সঙ্গত কথা বলতেন, সাদাকে সাদা কালোকে কালোকে বলবার শুনেছি। কিন্তু আপনার এই যে বাক স্বাধীনতা বা আপনার যে কণ্ঠস্বর, সেটা এই সরকারের আমলে বা পরবর্তী সরকারের আমলেও থাকবে কিনা সে প্রশ্নটি আমরা করবোই আপনাকে। আসবো আপনার কাছে, জবাব চাইবো নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে, যেটি হচ্ছে যে আমার জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য। যে আসবো কলিমুল্লাহ স্যার, যেটি হচ্ছে যে আমরা বলি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাংলাদেশের নানা সময় নানা রকম বিক্ষোভ, গণ আন্দোলন, গণঅভ্যুত্থান হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের বড় বেশি আত্মত্যাগ আমরা করেছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতার চেতনা আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য আমাদেরকে রক্ত দিতে হলো। আমরা এটার জন্য অনন্য ভূমিকা আমরা দেখেছি যে তরুণ সমাজ করেছে। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই আসলে এই ধরনের সংগ্রামগুলোর সুফল ছিনতাই করে নেয়। যে আশঙ্কাটি মেজর জিল্লুর বললেন যে রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে কারা ক্ষমতায় আসবে তারা এখন মুখিয়ে আছে, ফলে তারা মনে করছে যে একটি সুযোগ আসছে ফলে ক্ষমতায় যাবার। কিন্তু এই তরুণ সমাজ, তারা তো কেবলমাত্র ক্ষমতার পালাবদল বা
ব্যক্তির বদলে আরেক ব্যক্তি চাচ্ছে না, তারা একটি ফ্যাসিস্ট ব্যবস্থার আমূল রূপান্তর চাচ্ছে, রাষ্ট্র চরিত্রের বদল চাচ্ছে তারা। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন, যে আসলেই এবার আমরা তেমন কিছু আসলে সত্যি সত্যি পাবো কিনা, কারণ ত্যাগটাও তো অনেক, কি মনে হয় আপনার? ধন্যবাদ। দেখুন, আমি কিন্তু আশাবাদী। আজকে এই যে বিপ্লবটা সংগঠিত হলো, এর বীজ বপন করেছিলেন জিম কোল, এনডিআই কান্ট্রি র্যাপ, সেই 90-র দশকে। স্ক্যান্ডিনেভিয়ান একটা কৌশল তিনি বাংলাদেশে আনয়ন করে প্রবর্তন করেছিলেন, সেটি ছিল স্টাডি সার্কেল। এবং এই যে ঘরোয়াভাবে এবং ইন্টারনেট আধুনিকতম প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের সংগঠিত করার মধ্য দিয়ে আজকে এই যে সমন্বয়করা মহানায়ক হয়ে উঠলেন, এটা আপনার আমি বলবো এটা বাংলা বসন্ত। আরব বসন্তের কথা আমরা জানি, এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে আরব বসন্তের ফল ভালো হয়নি শেষ পর্যন্ত। তো কেউ কেউ শঙ্কাও করছেন যে বাংলা বসন্তর ফল আবার ভালো যদি না হয়, টক হয়ে যায়। দেখুন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর এটিএম শামসুল হুদাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনার এই ঢঙে, তখন তিনি বলেছিলেন, দেখুন আমি গণক ঠাকুর নই, আমি ভবিষ্যতে কি হবে তা আগাম জল্পনা কল্পনা না করে বরং এখন এবং অতীত নিকট অতীতে যে কাজগুলো হয়েছে তার উপর ভিত্তি করে অবশ্যই আশাবাদ ব্যক্ত করব যে আমাদের এই সূর্য সন্তানেরা তারা সফল হবে, তারা কামিয়াব হবে। এ পর্যন্ত হয়েছে। আপনার এই যে মধ্যবিত্ত সুলভ মানসিকতা, আপোষকামিতা, তারপরে সাইয়াবে করা, সমালোচনা না করা, অপ্রিয় সত্যি কথা মার্জিত ভাবে লোক সমক্ষে হাজির না করা, এই সবগুলো হয়ে গেছিল ট্র্যাডিশন। আমাদের মতো লোক যারা আমরা কথা বলেছি, আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে পারসিকিউশনের। আপনি জানেন যে এই কথা বলার অপরাধে আমাকে 1 নাম্বার আসামি এবং একজন রাজনীতিবিদকে 2 নাম্বার আসামি এবং সেই সঙ্গে অ্যানকরকে 3 নম্বর আসামি করে সাইবার সিকিউরিটি আদালতে আপনার মামলা ঠুকে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে একজন পর্যবেক্ষক কেন খোলামেলা কথা বলবেন। আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যে কাণ্ডগুলো হয়েছে সেগুলো তুলে ধরেছিলাম। এটা আমি মনে করেছি পর্যবেক্ষক হিসেবে আমার দায়িত্ব। বাংলাদেশি ইতিহাসে প্রথমবারের মতো একজন পর্যবেক্ষকের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা দায়ের করার এই চেষ্টাটি চলেছে। আমি বলবো, আমার প্রত্যাশা ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অডাসিটি দেখাতে না পারে, কারণ আমি বলে রাখি সেই মামলা 1.5 বছর ধরে চলেছিল, আমরা কিন্তু শেষ অবধি জয়লাভ করেছি। আপনার যারা মামলা করেছিলেন যাদের ইঙ্গিতে তারা পরাজিত হয়েছিল। এই জন্য এর যে গোড়া সেটা আসলে সমূলে উৎপাটন করতে হবে। অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জায়গায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট এসছে, এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইমিডিয়েটলি স্ক্র্যাপ করার আহ্বান জানাচ্ছি। তা না হলে আমরা সুরক্ষা পাবো কোথায়? এই যে সাহস করে কথা বলবো, নাজমুল হাসান কলিমুল্লাহ ধরেন দীর্ঘদিন একটা পট পরিক্রমায় এই হিম্মত অর্জন করেছি আমি, যে আমি সিটিং এডুকেশন মিনিস্টারের সমালোচনা করব সিটিং ভাইস চ্যান্সেলর হয়ে। এই আমাকে অনেকে আড়ালে আবডালে তখন অভিনন্দন জানিয়েছেন, কিন্তু সবাই একটু এড়িয়ে চলবার চেষ্টা করছিলেন, যে অ্যাজ ইফ এটি একটি কুষ্ঠ রোগী আমাদের ভাইস চ্যান্সেলর সম্প্রদায়ের মধ্যে। এই যে অভিজ্ঞতাগুলো সেটা আমি ভুলে যাইনি, তাই না? আমার একজন ছাত্র যিনি ট্রু স্টার জেনারেল, তিনি তার গ্রন্থে, যেহেতু আমি তার সুপারভাইজার ছিলাম, আমার পদবিটি উল্লেখ করেছেন, আমার নাম ভয়ে লিখেননি যে শিক্ষামন্ত্রী দীপমণি তাকে হয়তো আনসিট করে দিতে পারেন এই অপরাধে। মানে কিরকম একটি অবস্থার মধ্যে আমাদের দিনান্তিপাত করতে হয়েছে, আপনি চিন্তা করে দেখেন। জি স্যার, আর নিশ্চয়ই সে অবস্থা থেকে এক ধরনের পরিত্রাণ ঘটেছে, আমরা একটা ভালো অবস্থার দিকে যেতে চাই। সেটি নিয়ে প্রশ্ন যে গণক কেউ নয়, কিন্তু মানুষ সেই প্রত্যাশার কথা বা তার চ্যালেঞ্জগুলো আলোচনা করছে।
মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আমাদের রাজনৈতিক সংস্কৃতি আসলে কেমন সেই জায়গাটিও একটু আলোচনার বিষয়, রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু আছে আমরা আলোচনা করবো। একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি স্যার, আসবো আপনার কাছে। জিল্লুর ভাইকে আমরা দেখছি না, জানি না এর মধ্যে হয়তো সংযুক্ত হবেন। দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন বলার কথা বলবো অনুষ্ঠানে। আমরা বলার কথা বলবো অনুষ্ঠানে জনপ্রত্যাশা নিয়ে কথা বলছিলাম এবং ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছিলাম। বিরতির পর আবারও ফিরতে চাই, সাথে থাকুন। যাচ্ছি বিরতিতে। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা ছিলাম বিরতিতে। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়, সাথে থাকবার জন্য ধন্যবাদ। স্যার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। জি, আমি শুনতে পাচ্ছি। জি, একটু আসতে চাই যে যেহেতু আপনাকে পেয়েছি, আমি জানি না জিল্লুর ভাই সংযুক্তি কেটে গেল কেন। আমরা চেষ্টা করব যে জিল্লু ভাই যেন আমাদের সাথে থাকেন। যেটি হচ্ছে কতগুলো বিষয় একটু আলোচনা করতে চাই। যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের একটি খুব ভালো সম্পর্ক ছিল। আমরা দেখলাম যে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিলেন এবং এখন পর্যন্ত আমরা জানি না তিনি ভারতে আছেন কিনা। আপনি কি মনে করেন যে ভারতে শেখ হাসিনার আশ্রয়ের কারণে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের কূটনৈতিক সম্পর্কের এক ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে কিনা, বা আস্থার এক ধরনের সংকট তৈরি হতে পারে কিনা, এই প্রশ্নটি একটু রাখতে চাই। এবং এই সরকারকে ভারত আসলে কতটা সহায়তা করবে? অনেকেই প্রশ্ন করেন যে ভারত এই সরকারকে সরকারের প্রতি বিরূপ হতে পারে এবং বিরূপ হলে সেটি বাংলাদেশের জন্য হয়তো ভালো হবে না, এরকম কেউ কেউ বলবার চেষ্টা করেন। দুটো একটু ইনসাইট জানতে। ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনার জন্য এটা নতুন কিছু নয়। তিনি টানা প্রায় 6 বছর ভারতে নির্বাসনে ছিলেন এবং ইন্ডিয়া ইজ লাইক হার সেকেন্ড হোম। তার কন্যাও সেখানে চাকরি বাকরি করছেন। তো ফলে সেকেন্ড হোম হিসেবে যখন একটা দেশ পরিণত হয়ে ওঠে, তখন তার প্রতি ভালোবাসা, তার প্রতি মমত্ববোধও জাগ্রত হয়। ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে ট্রিটেড হওয়া শুরু করে সেই বাসভূমি। তো ফলে আপনার এমনটি যেটি ঘটেছে, তার প্রতিক্রিয়ায় আমাদের যেই সরকার এখন অধিষ্ঠিত, সেই সরকারের সঙ্গে সম্পর্কটা মধুর না হলে অম্ল মধুর হয়ে যেতে পারে। এখন আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি জানান দিয়েছেন যে প্রথমে এমন যে বিষয়টা আমরা অ্যাকোমোডেটিভ হব, পরবর্তীতে যে বার্তা ছুড়ে দিয়েছেন যে প্রয়োজনে আপনার অ্যাক্রেডিটেশনের মানে যেটাকে বলে এক্সট্রাডাইট করবার ব্যবস্থা হবে বা হতে পারে। এখন অনেকগুলো মামলা কিন্তু একের পর এক রুজু হচ্ছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরিখে, এবং এটি শেষ পর্যন্ত কটায় গিয়ে দাঁড়ায় সেটাও কিন্তু বলা মুশকিল। আর হত্যা মামলা ভয়ঙ্কর, আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এগুলো ডিফেন্ড করা যথেষ্ট আয়াসসাধ্য বিষয় এবং সবই কিন্তু তার চোখের সামনে ঘটেছে। তিনি কোনোভাবে বলবার চেষ্টা করে পার পাবেন না যে তার কোনো দায় নেই। সুতরাং তারই দেশের মানুষ, তারই দেশের ছাত্র ছাত্রী, যুবা পুরুষ নারী, তারা বুক পেতে দিয়েছেন। আমার প্রিয় ছাত্র যাকে আমি 2019 সনে ভর্তি করেছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আবু সাইদ, সে হয়ে দাঁড়িয়েছে এই বিপ্লবের সিম্বল এবং তাকে নৃশংসভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এবং সবচেয়ে ন্যাক্কারজনক কাণ্ড যেটা আমাকে মর্মাহত করেছে, আমি তার মৃত্যুর পরপর আমি শোকবাণী প্রদান করেছি, গোটা তিনেক ইন্টারন্যাশনাল চ্যানেলে আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং জানান দিয়েছি যে আজকে আমি যদি তৎকালীন বর্তমান ভাইস চ্যান্সেলরের জায়গায় থাকতাম, আমি অবশ্যই পদত্যাগ করতাম এবং আমি বুক পেতে জোহা স্যারের মতো দাঁড়িয়ে যেতাম যে আমাকে আগে গুলি করতে হবে, তারপর আমার ছাত্রের বুকে গুলি চালাতে চেষ্টা করতে পারেন। তো এই যে ব্যাপারটা, সেটি আসলে আমরা দেখলাম উল্টোটা। প্রফেসর হাসিবুর রশিদ তিনি
র্যাবের প্রোটেকশন নিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে আশ্রয় নিলেন আপনার সার্কিট হাউসে, সেখানেও তিনি নিরাপদ বোধ করলেন না, সেখান থেকে গিয়ে আশ্রয় নিলেন সেনানিবাসে, অর্থাৎ নর্দার্ন শিল্ড বলে পরিচিত আমাদের রংপুর সেনানিবাস। সেখান থেকে বিজিবির এসকর্ট নিয়ে তিনি সস্ত্রীক চলে গেলেন সৈয়দপুর এয়ারপোর্ট এবং সেখান থেকে ঢাকায় ফিরে আসলেন। এই যে ব্যাপারটা, সেটি আমার মনে হয় ইনভেস্টিগেটেড হওয়া দরকার, যে দায় এড়ানোর চেষ্টা, নিজের প্রাণ বাঁচা, এই যে তত্ত্ব, সেটাতে কেন অবগাহন তিনি করবেন? এখন একই রকম ভাবে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা কর্মী সবাইকে আপনার জলে ভাসিয়ে দিয়ে নিজের প্রাণ রক্ষার্থে তিনি হেলিকপ্টারে উঠে আকাশে উড়াল দিলেন। এর চেয়ে বড় আপনার ন্যাক্কারজনক কাজ আর কি হতে পারে? তিনি বিশ্বাসঘাতকতা করেছেন তার দল আওয়ামী লীগের সঙ্গে, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন তার নেতা কর্মী সমর্থকদের সঙ্গে, এবং সেই সঙ্গে সমগ্র বাংলাদেশের জনগণের সঙ্গে। আপনি বারংবার আপনি নিশ্চয়ই দেখেছেন, তিনি গর্বের সঙ্গে বলতেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না। এখন ঠিক উল্টো কাজটি তো হলো, 180 ডিগ্রি সমারসল্টে তিনি কেন গেলেন? তিনি যদি গণভবনে থেকে যেতেন, খুব বেশি হলে আপনার মোহাম্মদ গাদ্দাফির মতো অবস্থা হতো, হয়তো তার কান কেটে ফেলতো লোকজন, তাকে আপনার বীভৎসভাবে হয়তো হত্যা করতো। কিন্তু ভিন্দ্রনওয়ালে যিনি জেনেছিলেন যে তাকে হত্যা করা হতে পারে, সেই আশঙ্কা আপনার ফলবতী হয়েছে, কিন্তু তিনি মার্টারে পরিণত হয়েছেন। খেয়াল করে দেখেন, আপনার বিনা উস্কানিতে এবং আপনার ঠান্ডা মাথায় আমাদের আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, আবু সাইদ ইচ্ছে করলে চলে যেতে পারতো, সামনে এভাবে দাঁড়াতে নাও পারতো, কিন্তু তার মনে হয়েছে যে এইটি সময়ের দাবি। এই এত বড় বড় কথা কখনো তো আমাদের আবু সাইদ বলেনি। আবু সাইদকে আগের দিন শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া তাকে থাপ্পড় মেরেছেন, এবং সেটি অন রেকর্ড তিনি ইলেকট্রনিক মিডিয়ার সামনে বলেছেন। এবং এখন আমাদের সেই পোমেল বড়ুয়াকে হাজির করতে হবে যে প্রথমত হত্যায় যে কাণ্ডটি ঘটেছে, হত্যাকাণ্ড, তার সহায়ক শক্তি হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন, এবং যে শারীরিকভাবে হামলে পড়া, এইটার বিচার আগে করাটা জরুরি। আমরা যদি দৃষ্টান্তমূলক ভাবে এই কাজগুলো না করি, তাহলে দেখা যাবে দীপুমণির মতো মানুষ আবারও সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বেরিয়ে যাবেন, এবং নানান ভাবে এই যে কারাভোগ করলেন সেটার তার সোশ্যাল ক্যাপিটালে, পলিটিক্যাল ক্যাপিটালে পরিণত হবে। শেখ হাসিনা নতুন একটা বয়ান নিয়ে হয়তো হাজির হবেন, এটা চলতে পারে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জিলু ভাই, আবার আপনি ফিরেছেন, আপনাকে সাময়িকভাবে আমরা হারিয়েছিলাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা জিলু ভাই, আমরা দেখছি যে এখন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার যে নেতা বা মন্ত্রিপরিষদের সদস্য বা এমপি, তাদের নানা জনের বিরুদ্ধে নানা রকম মামলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এবং গুরুতর মামলা, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, তাতে কিন্তু তিনি আশ্রয়ে আছেন ভারতে, এবং তাকে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে যদি বাংলাদেশ দাবি করে বসে যে বাংলাদেশকে দিতে হবে ভারতের কাছে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের সাথে কোনো একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হবে কিনা, এই প্রশ্নটি আমি রেখেছিলাম জনাব নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে। আপনি কি মনে করেন এই বিষয়টিকে? আর আওয়ামী লীগ এখন যে পরিস্থিতিতে আছে, তাতে সামনের নির্বাচনে আওয়ামী লীগের কি অংশগ্রহণ করার মতো বাস্তবতা আপনি দেখছেন কিনা? আওয়ামী লীগ সামনে নির্বাচন তো দূরের কথা, আমি তো আগামী 10 বছরে আওয়ামী লীগ যে মাঠে এসে কোথাও কথা বলতে পারবে, আপনারা কি মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেন না? যে দলের নেত্রী, এই যে জনাব কলিমুল্লাহ একটু আগে বলল, কলিমুল্লাহ অনেক কিছুই ইয়ে করেছেন, কাভার করেছেন, বাট আমার মনের কথা অন্য জায়গায়। আর একটু বড় ব্যাপকভাবে বলবো, রাজনীতিকে তিনি কলঙ্কিত করে গেছে পালিয়ে যেয়ে। ওই যে সিরাজউদ্দৌলা যেমন বলছিল, গোলাম হোসেন আজ নিজের রাজপ্রাসাদ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে, তো তার চেয়ে জঘন্য কাজ করেছেন। একটা মেয়ে দৌলতপুর থেকে আমার কাছে চিঠি লিখে, শেখ হাসিনাকে চিঠি লিখছে, খোলা আমার ইনবক্সে দিয়েছে যে আপা কি অপরাধ আমাদেরকে এইভাবে ফেলে আপনি চোরের মতো পালিয়ে গেলেন, নিজের বোনকে নিয়ে আমাদের আগুনের ভিতরে রেখেছেন। আমাকে ওই মেয়েটা রাতের বেলায় বলছে, আমি তো শঙ্কিত, আশেপাশে মারামারি হচ্ছে, আর্মি এখানে আছে, একজন ক্যাপ্টেন এই নাম্বার, আমি কি ঘরে থাকতে পারি? আমি বললাম, বোন কোনো চিন্তা করো না, থাকো। আমি ওই ক্যাপ্টেনকে কল করলাম, বললো স্যার ওই একটু উত্তেজনা উত্তাপ ছিল, আস্তে আস্তে কন্ট্রোলে আসতেছে। এই হচ্ছে আমি বলছি যে কর্মীদের অবস্থা। আচ্ছা, এখানেই না, এটা আমার ডক্টর কলিমুল্লাহর জন্য ভবিষ্যতে গবেষণার বিষয় আমি বলি।
আমার বঙ্গভাগনা জয় সাহেব উনি ওয়াশিংটনে বসে বলছে যে প্রথম বললেন যে আমার মার সাথে আপনারা সব বেইমানি করছেন, বাংলাদেশের মানুষ, আমরা রাজনীতি আমার পরিবারে কেউ করবে না। ভালো কথা। তারপরে 5 দিন পরে ওনার মনে হয় যে হতাশা কেটে গেছে, তারপরে বললেন না আমার মা রিজাইন করে নাই। দেখেন একটা একটা করে ঘটনা। তারপরে বললেন যে আমার মা দেশে ফিরে আসবে, আমরা আসতেছি, আপনারা দাঁড়ান, শক্ত হয়ে দাঁড়ান, কোনো চিন্তা করেন না, আমরা আছি। কোথায় আছো? মা আছে দিল্লিতে, উনি আছে ওয়াশিংটনে, ওনার বোন দিল্লিতে আছে, আর এক কাজিন তিনি আছে ফিনল্যান্ডে, এই হচ্ছে আছে। আচ্ছা, তারপরে দেখুন পরের দিন বলতেছে যে খালেদা জিয়ার বক্তব্য, বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছে, সেটাকে আমি স্বাগত জানাই, খুব ভালো কথা, অতীত আমরা ভুলে যাই, আমিও স্বাগত জানাই, এটা অতীত ভুলা ভালো। তারপরের দিন বলছে তারেক জিয়া আমার আপন বন্ধু, তারেক জিয়ার সাথে জীবনে এত ঘনিষ্ঠভাবে আমার চেয়ে চলার লোক মনে হয় যে বাংলাদেশে কম আছে। আমি তার সম্পর্কে মনে হয় বলুম বলুম বই লিখতে পারবো, বাট জয় নামে কেউ তার বন্ধু আছে আমার জানা ছিল না। তার বন্ধু একজন মামুন, সে তো ছেলে এই কয়েকদিন আগে ছাড়া পেয়েছে, আমি বলে লিস্ট বলতে পারবো, বাট জয় নামে কোনো বন্ধু ছিল না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে নিশ্চয়ই তারেক জিয়া লন্ডনে বসে হাসতেছে সব কথা শুনে যে এই চাপে এরা দিশাহারা হয়ে গেছে। তাহলে তারেক জিয়া এত বছর বাড়িঘর ছাড়া এখানে আছে। শোনেন শোনেন, এই রাজনীতিতে এখন যেটা উচিত, একটু কথা, একটু আপনার আলোচনার সম্পূরক একটা প্রশ্ন আছে, সেটা করে যে 75-এর কোন দল, শুনুন 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে যে আওয়ামী লীগের যে দশা হয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগ অনেকে বলেন যে ফিনিক্স পাখির মতো তার ভস্য থেকে আবার জেগে উঠেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের এখনো অনেককে আমরা কাউকে কাউকে এটা বলতে শুনছি। ফলে আওয়ামী লীগ তো অনেক বড় একটি দল, রাজনৈতিক দল, তাদের নানা রকম আন্দোলন সংগ্রাম নীতি আছে, দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। ফলে কোন একটি নেতার ভুলের কারণে পুরো দল কি বিলীন হয়ে যাবে কিনা প্রশ্নটি রাখছি। ভালো বুঝা লোক, শোনেন, নেত্রী বলতেন যে তোমরা আমাকে গ্রেফতার করো। ওনার এত বড় বিশাল দল এই দেশে ছিল, রাজনৈতিক দল, এই দেশের জনগণ ছিল, ওনার প্রতি অবিচার হচ্ছে না সুবিচার হচ্ছে সারা বিশ্ব দেখতো। তাহলে তো এই দল আন্দোলন করতে পারতো, অবিচার হলে তারা মাঠে নামতে পারতো। এখন তো মুখ লুকায় রাখতে হয়, এইটা ভুলে যেন না। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আলোচনার শেষের দিকে জনাব কলিমুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে এই বর্তমান সরকারের যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আমরা দেখছি, এটি রাজনৈতিক নির্দলীয় সরকার, কিন্তু এটা জন আকাঙ্ক্ষার সরকার, একটা বিপ্লব থেকে ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সরকার আমরা দেখছি, বলছি এটাকে। কিন্তু এই সরকারের সামনে আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা, বিশেষত কূটনীতিক কোনো চ্যালেঞ্জ, রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ সামনে দেখেন কিনা, এবং এই সরকারকে আপনি কতদিন সংস্কারের জন্য কতদিন সময় দিতে চান? ধন্যবাদ। দেখুন, আমি মনে করি ন্যূনতম 1 দশক সময়, 1 দশক যথেষ্ট। 1 দশক অর্থাৎ 10 বছর। রাজনৈতিক দল বিএনপি কি এতটা মানবে, বসে থাকবে? মানে সামনে তো বিএনপির নির্বাচন, রাষ্ট্র মেরামত করতে চান তাহলে 3 বছর, আর যদি সংস্কার করতে চান 10 বছর লাগবেই ন্যূনতম। কারণ যেই ক্লেদ জমেছে এবং যেই রকমের মাইন্ডসেট তৈরি হয়েছে, এটা দূর করতে সময় লাগবে। এবং সে কারণেই আমার জানা মতে আমাদের নোবেল লরেট প্রফেসর ইউনূস আপনার সেই ইনানি সমুদ্র সৈকতে যখন জেনারেল মঈন এবং ফখরুদ্দিন সাহেবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তিনি বলেছিলেন ন্যূনতম 10 বছর ছাড়া সংস্কার সম্ভব নয়। আমি তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। সেই সময় তার বয়স আরো কম ছিল, এখন তো ন্যাচারালি 84 বছর বয়সে 10 বছর সময় হয়তো তিনি চাইবেন না। কিন্তু আপনার ব্যক্তিকেন্দ্রিক হবে কেন এই প্রচেষ্টা? ইট ক্যান বি কালেকটিভ। আমাদের তরুণতর আর কেউ হয়তো তার কাছ থেকে মশালটা নিতে পারেন, এবং এই যে রিফর্ম মেজার গুলো, সেগুলো আপনার এনফোর্স করার প্রক্রিয়া জারি রাখতে। সরকারের সামনে চ্যালেঞ্জ কি দেখেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মাইন্ডসেট পরিবর্তন। এটি আপনার বল না, ইল্লত যায় না ধুলে, আমরা ততই বছর অথবা পুনমুসিক ভব, এইরকম বিষয় দেখি অভ্যস্ত। এই জায়গাটায় পরিবর্তন নিয়ে আসতে হলে মেন্টাল রেভলিউশন দরকার। সেই জন্য ব্যাপক কনসিয়েন্টাইজেশনের কাজ করা দরকার, আপনার মোটিভেশনাল কাজকর্ম করা দরকার,
আর যে প্রক্রিয়ায় আপনার এই ভৌত কাঠামো নির্মাণের কাজ চলে সেটা স্বচ্ছতার মধ্য দিয়ে হতে হবে। কোনো অবস্থায় জনগণের কে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে মূল যে নিয়ত বা লক্ষ্য কমিশন ব্যাপকভাবে আপনার করায়ত্ত করা, এই জায়গাটায় আলো ফেলতে হবে। তা না হলে আপনার যে দেখা যাবে কোনো কিছুই কিন্তু সাস্টেনেবল হচ্ছে না। আইয়ুবের উন্নয়নের 1 দশকের কথা কিন্তু আমাদের খেয়াল আছে, এবং আইয়ুবের এই উন্নয়নের 1 দশক কার্যকর করার পরে আমরা দেখলাম তাকে আনসিরিমনিয়াসলি বিদায় নিতে হয়েছে, এবং আপনার গণতান্ত্রিকভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 70-এ, তার ফলাফল আপনার পাকিস্তান জনতা মানতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, চমৎকার আলোচনা করেছেন। মেজর জিল্লুর রহমান, জিল্লুর ভাই, আমার ভাষায় আপনাকে ভাই বলতে ভালো লাগে। জিল্লুর, আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত্য না থাকে বা রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে এই বর্তমান সরকারকে, তাহলে আসলে যে সংস্কারের কথা বলা হচ্ছে বা আমরা যেটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের স্বপ্ন দেখছি সেটি কতটা বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন? আপনি নিজেও বলছিলেন যে অনেকে মনে করছেন যে রাজনৈতিক দল, কোনো দল মুখী আছে তারা কখন নির্বাচন হবে, ক্ষমতায় যাবে। ফলে এই জায়গায়, এই পরিস্থিতিতে সরকারের পক্ষে কতটা কাজ করা সম্ভব হবে বলে মনে করেন? ধন্যবাদ। আপনি নিজেও একজন রাজনৈতিক বিশ্লেষক, নিজেও একজন শিক্ষক, আপনি নিজেও বোঝেন এটা আমি উপস্থাপনা করি মাত্র, সঞ্চালক হিসেবেই দায়িত্ব পালন করি। বলুন। মুখিয়ে আছে, অস্থিরতা দেখালে সুবিধা হবে না। তাদেরকে বলতে চাই যে এই সরকারের পাশে এ দেশের আপামর জনতা এবং ছাত্র যারা আছে, এখানে অযথা চাপ প্রয়োগ করে লাভ হবে না। সংস্কার, পুরা সংস্কারই করতে হবে, এ টু জেড। একটা সিম্পল উদাহরণ দিই, একটা অফিসে, শুনতে খারাপ লাগতে পারে, হয়তো অনেকটা ক্রুয়েলিটির মতো মনে হয়, ব্রুটালি বলছি, একটা অফিসের টপ বসের থেকে পিএন পর্যন্ত চেঞ্জ করতে হবে। এম আই কারেক্ট কলিমুল্লাহ? যে এর প্রত্যেকেই হচ্ছে দলীয় আনুগত্য আর ব্যক্তি আনুগত্যে ঢুকানো হয়েছে। সব ডিএনএ জিল্লুর ভাই, আপনি পরিবর্তন করলেন, কিন্তু যে ব্যক্তিটাকে আনলেন উনিও যদি আবার যদি ঘুষ দুর্নীতিতে যুক্ত হয়ে থাকেন বা যান, শেষ করি, পেয়ে যাবেন উত্তর। এখন এই যে এতদিনে তারা যে অবৈধভাবে আসছে, এমনকি অনেকে এই প্রশ্ন তুলেছে, ওই আবিদ সিভিল সার্ভিস কমিশন, তারপর এই মন্ত্রীদের, এই প্রধানমন্ত্রী ঢুকানো আবিদ সিভিল সার্ভিসের ওই ড্রাইভার কাণ্ডর যারা ঢুকেছে, তারা তো গত প্রায় 20-25 বছর ধরে ঢুকছে। তো তাদের বাদ দিলে তো প্রশাসনও চালু হয়ে যায়। এটা কি হবে? এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে তারা তো প্রথমেই, যার জন্মই অবৈধ, তারে আমি বৈধ দিব কিভাবে? সো এগুলো দেখার বিষয় আছে। আর একটা চ্যালেঞ্জ আছে, হচ্ছে দুর্নীতি। প্লিজ শোনেন, আপনার বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে। বিচার বিভাগ ওই প্রথম নয়া উকিল থেকে শুরু করে তাদেরকে তৈরি করে আওয়ামী উকিল থেকে বিচারক থেকে হাইকোর্ট প্রধান বিচারক সব আওয়ামী। এইভাবে হবে না। এই সব পরিবর্তন করে নতুন করে পেশাদারিত্ব যাদের মধ্যে রয়েছে, মেধা যাদের রয়েছে, তাদের বসাতে হবে। এটার জন্য সময় লাগবে। আর যাদেরকে আমরা মনে করছি যে স্বর্ণালী ইস্যু, ডেফিনেটলি এখন যা দেখা যাচ্ছে বিএনপির জন্য সামনে অত্যন্ত ভালো সুযোগ, কিন্তু বেশি অস্থিরতা করে ভুল পথে পা ফেললে আমার মনে হয় যে এই স্বর্ণালী সুযোগ নষ্ট করে ফেলবে। তাদেরও ধৈর্য ধরতে হবে। যে ধন্যবাদ জিল্লুর ভাই, আমরা উত্তরটি পেয়ে গেছি। আপনাকে ধন্যবাদ। তাদের বেশিরভাগ তাদের পক্ষেই যাবে। ধন্যবাদ, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জিল্লুর ভাই। আর আসবো না, একটু এক বাক্যে একটু কলিমুল্লাহ স্যার আপনার কাছ থেকে শেষ করতে চাই যে আমাদের এই যে সরকারকে মানুষ সহযোগিতা করতে চায়, নানা রকম জনপ্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশাটার মাত্রাটা কি আমরা অনেক বেশি করে ফেলছি কিনা সরকারের কাছে? একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, কি মনে হয় এটি পূরণ? দেখুন, যারা ম্যানিং করছেন এরা সবাই কিন্তু আমাদের সতীর্থ, বন্ধু কিংবা অনুজ প্রতিম ভাতৃবর্গ, ভগ্নীবর্গ। তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করতেই পারি, কারণ তারা সারা জীবন শুধু স্বপ্নই দেখিয়েছেন আমাদের। এখন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যেহেতু স্বপ্রণোদিত হয়ে কাঁধে তুলে নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, রাগ বিবেকের বশবর্তী হয়ে তারা কাজ করবেন না। সুতরাং আমরা মনে করি এবং আমাদের আশা, প্রত্যাশা যে তারা সফল হবেন, কামিয়াব হবেন। ধন্যবাদ।
জি, অসংখ্য ধন্যবাদ। এই ইতিবাচকতা আমরা স্নাত হতে চাই, ইতিবাচক মনোভঙ্গি নিয়ে আমরা এগোতে চাই। আপনি যেটি বলেছেন বড় কথা যে মাইন্ডসেটের পরিবর্তন দরকার, আমাদের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, নতুন প্রত্যাশা নিয়ে আসলে আমরা নতুন দেশ গড়ে তুলতে চাই। সেটি এই মুহূর্তে জনপ্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক যারা শুনেছেন, দেখেছেন এবং মন্তব্য করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।